হ্যালো এভরিওয়ান, হালস্টেইন আয়োজিত ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের লেকচার 8-এ তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মুফরাত হাসান মুগ্ধ, বর্তমানে অধ্যয়নরত আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম ডিপার্টমেন্টে। তো আজকে আমরা আলোচনা করব ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের যোগাযোগ অধ্যায়টি। তো চলো দেরি না করে শুরু করি। তো এই যোগাযোগ অধ্যায়টি খুবই ছোট একটি চ্যাপ্টার এবং এটা আসলে বেশি কিছু টপিক পড়ানোর নেই, কিন্তু এটি খুবই ইন্টারেস্টিং এবং সহজ একটি চ্যাপ্টার। তো এখান থেকে পার্টিকুলার কিছু টপিক পড়লে এইটা থেকে তুমি সিকিউ অ্যান্সার করে দিয়ে আসতে পারবে এবং এই অধ্যায়টিতে মূলত তোমার এমসিকিউ থেকে কোয়েশ্চেন আসে। তো তোমরা যদি তোমাদের বই ভালো মতো পড়তে পারো, ইনশাল্লাহ তোমাদের এমসিকিউ সুন্দর মতো কভার হয়ে যাবে। তো চলো দেখে নিই আমরা কোন কোন টপিকগুলো প্রথমে পড়বো। তো প্রথমে আমরা দেখব যোগাযোগ কাকে বলে। বরাবরের মতো যোগাযোগের ধারণা, প্রক্রিয়া, গুরুত্ব, অর্থাৎ যোগাযোগ বলতে আমরা মূলত কি বুঝি এবং যোগাযোগটা কেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং কোন কোন উপায়ে আমরা যোগাযোগ করতে পারি সেটা দেখব। তারপরে যোগাযোগের প্রকারভেদ দেখব, অর্থাৎ কত টাইপের যোগাযোগ হতে পারে, যোগাযোগের কত প্রকারভেদ হতে পারে সেটা আমরা দেখব। তারপরে যোগাযোগের কার্যাবলী, অর্থাৎ যোগাযোগ কিভাবে কাজ করে সেটা আমরা আলোচনা করব। এবং অ্যাট লাস্ট ব্যবসা যোগাযোগে আইসিটি, অর্থাৎ ব্যবসা যোগাযোগের ক্ষেত্রে বা তথ্য যোগাযোগ প্রযুক্তির যে ব্যবহার রয়েছে সেটা কিভাবে ব্যবহার করা হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব এবং অ্যাট লাস্ট একটি সৃজনশীল প্র্যাকটিস করার মাধ্যমে আমরা আমাদের এই অধ্যায়টি শেষ করব। তো প্রথমে আমি দেখিয়ে দিই সিকিউতে কোন কোন টপিক আসতে পারে। যোগাযোগের ধারণা, প্রক্রিয়া, গুরুত্ব, এটা ক ও খ নাম্বারের জন্য আসতে পারে, ক খ। আর যোগাযোগের প্রকারভেদ, এটা 3 স্টার টপিক, অর্থাৎ এটা থেকে আসবেই, গ বা ঘ নাম্বারের জন্য ইম্পর্টেন্ট। যোগাযোগের কার্যাবলী, এটা গ বা ঘ নাম্বারের জন্য ইম্পর্টেন্ট। যোগাযোগের আইসিটি, ব্যবসা যোগাযোগে আইসিটির গুরুত্ব, এটা গ ও ঘ নাম্বারের জন্য ইম্পর্টেন্ট। তোমরা চাইলে একটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। তো চলো আমরা এই টপিকগুলো আস্তে আস্তে শুরু করি। তো প্রথমে দেখব যোগাযোগ বলতে মূলত আমরা কি বুঝি। আচ্ছা, টেক্সট বুকের যে ভাষা আছে সেটাতে যাওয়ার পূর্বে যোগাযোগ মূলত কি, আমরা যখন যোগাযোগ করতে গেলে প্রথমত দুইটি পক্ষ থাকে। অবশ্যই আমি যেহেতু যোগাযোগ করব, আমার দুইটা পক্ষ মাস্ট লাগবে, তাহলে কিন্তু আমার যোগাযোগ করা পসিবল হবে না। তাহলে দুইটি পক্ষের মধ্যে যে তথ্যের আদান প্রদান ঘটে সেটাই কিন্তু যোগাযোগ। এটা আমি আমার ভাষায় বললাম, চলো দেখি টেক্সট বুকের ভাষায় কি বলা আছে। আচ্ছা, ব্যবসার উদ্দেশ্য অর্জনের জন্য প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট পক্ষের ব্যক্তিদের সাথে, কাদের সাথে? প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট পক্ষের ব্যক্তিদের সাথে ভাব, ধারণা ও তথ্যের বিভিন্ন প্রকার আদান প্রদানকে ব্যবসায় যোগাযোগ বলে। তাহলে মূলত আমরা ইন এ শর্ট সামারি আমরা যদি বলতে চাই যে যোগাযোগ বলতে আমরা মূলত কি বুঝি, যোগাযোগ হচ্ছে ভাব, ধারণা ও তথ্যের বিভিন্ন প্রকার আদান প্রদানকে, অর্থাৎ এটা আদান প্রদান করা লাগবে। অর্থাৎ তোমাকে আমি দিব, তুমি আমাকে একটা ফিডব্যাক দিবে, এটা হচ্ছে যোগাযোগের মূল টাইপস। তাহলে আমরা যোগাযোগের যে সংজ্ঞা আছে, যেই বইটা ফলো করো না কেন সেই বইয়ের সংজ্ঞা মতো লিখে নেবে, এটা টাফ কিছু না। তারপর দেখব যোগাযোগের প্রক্রিয়া, অর্থাৎ কি কি উপায়ে যোগাযোগটা শুরু হয়। আচ্ছা, তাহলে আমরা যদি একটা চিত্র অঙ্কন করি, এখানে দুইটা পক্ষ থাকবে। এই পক্ষের নাম দিতে পারি আমরা, যেখান থেকে আমরা তথ্যটা পাঠাবো সেটার নাম দিব প্রেরক, এবং যার কাছে পাঠাবো তার নাম দিব প্রাপক। ওকে, তাহলে আমি কি করব, আমার যে তথ্যটা, সে তথ্যটা আমি কি করতেছি, প্রাপকের কাছে পাঠাচ্ছি, এবং প্রাপক আমাকে যে তথ্যটা আবার রিসিভ করার পরে আবার যেটা পাঠাচ্ছে সেটাকে আমরা বলবো ফিডব্যাক বা প্রতি উত্তর। ওকে, তাহলে যোগাযোগে মূলত কি করা হয়, যোগাযোগের প্রক্রিয়া কিভাবে, একটা ইনপুট দিয়ে শুরু হয় এবং আউটপুট দিয়ে শেষ হয়। ইনপুট হচ্ছে এটা, প্রেরক যেটা প্রাপককে পাঠায়, এবং প্রাপক যেটা রিসিভ করে সেটা হচ্ছে আউটপুট। অর্থাৎ ইনপুটটা প্রেরক দেয় এবং প্রাপক সেটা আউটপুট আকারে পায়। এবং বলা আছে, দেখো এই প্রক্রিয়ায় দুইটি পক্ষ থাকে, এই যে প্রেরক আর প্রাপক দুইটি পক্ষ আছে, এবং প্রেরক বার্তা প্রেরণ করে। এই যে যেটা প্রেরণ করলো সেটা হচ্ছে কি, একটা মেসেজ বা বার্তা, মেসেজ। ওকে, মেসেজ বা বার্তা বলতে পারি। এবং প্রাপক বার্তা গ্রহণের পর নিজস্ব মতামতের মাধ্যমে প্রতি উত্তর দেয়, যাকে বলা হয় ফিডব্যাক। এই যে যেটা প্রাপক দিল সেটাকে কি বলি আমরা, ফিডব্যাক বলি।
তাহলে এইভাবেই হচ্ছে যোগাযোগটা ফাংশন করে বা প্রক্রিয়া করে। তাহলে এটা কিন্তু তোমার খ নাম্বার কোশ্চেন আসতে পারে যে যোগাযোগের প্রক্রিয়া ব্যাখ্যা করো, এটা কিন্তু খ নাম্বার কোশ্চেনের জন্য আসতে পারে। এবং তোমরা যদি এরকম ছক করে বা চিত্র আকারে দেখিয়ে দাও তাহলে তোমার কিন্তু পরীক্ষায় মার্কস বেশি আসবে। তোমরা চেষ্টা করবে এরকম চিত্র আকারে পুরো প্রসেসটা দেওয়ার জন্য। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা দেখব যোগাযোগ প্রক্রিয়ার উপাদান, অর্থাৎ একটা যোগাযোগ করতে গেলে কোন কোন এলিমেন্টসগুলো আমার দরকার। প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে একজন প্রেরক, অর্থাৎ যিনি বার্তা পাঠাবেন তাকে বলা হয় প্রেরক। এটা হচ্ছে যোগাযোগ প্রক্রিয়ার একটা উপাদান। এই প্রেরক কি করে? প্রেরক হচ্ছে প্রাপকের কাছে কি প্রেরণ করবেন সেটা সে স্থির করে এবং প্রেরকের নিকট থেকে প্রথমে যোগাযোগ প্রক্রিয়া শুরু হয়। তাহলে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট লাইন যে যোগাযোগ প্রক্রিয়া শুরু হয় কোন উপাদানের মাধ্যমে? যোগাযোগ প্রক্রিয়া শুরু হয় কোন উপাদানের মাধ্যমে? এটা হচ্ছে প্রেরকের নিকট থেকে। কোথা থেকে? প্রেরকের নিকট থেকে। তারপরে দেখো প্রেরণযোগ্য করে সাজানো, অর্থাৎ আমি একটা কিছু পাঠালেই হবে না, সেটা অবশ্যই প্রেরণযোগ্য করে পাঠাতে হবে। অর্থাৎ আমি যাকে পাঠাচ্ছি সেই মানুষটা যেন বুঝে যে আমি কি পাঠাচ্ছি, এটাকেই বলে যে প্রেরণযোগ্য করে পাঠানো বা সাজানো। এবং এটার নাম হচ্ছে এনকোডিং। অর্থাৎ প্রেরণযোগ্য করে সাজানোর পর ভাব, ধারণা বা তথ্য প্রেরকের নিকট প্রেরণ করা হয়। অর্থাৎ আমি যে মেসেজটা পাঠাবো সেই মেসেজটা দেখে যেন অবশ্যই অপর প্রান্তের মানুষটা বুঝে যে আমি তাকে কি বোঝাতে চেয়েছি, এটাকেই বলা হয় এনকোডিং। এরপরে হচ্ছে বার্তা। বার্তা হচ্ছে যোগাযোগের প্রাণ বা মূল বিষয়। অর্থাৎ বার্তা মানে যোগাযোগের মেইন জিনিসটাই কিন্তু বার্তা। অর্থাৎ আমি কি পাঠাচ্ছি? বার্তা। কাকে পাঠাচ্ছি? আমার প্রাপককে। প্রাপক কি পাচ্ছে? বার্তা পাচ্ছে। তাহলে এখানে মেইন থিমটা কিন্তু বার্তা। অর্থাৎ এই মেসেজটার জন্য কিন্তু যোগাযোগ প্রক্রিয়াটা টিকে আছে। আমার যদি কোনো মেসেজ না থাকতো তাহলে কিন্তু আমার যোগাযোগ করার কোনো প্রয়োজনই হতো না। তাহলে এই জন্য বলা হয় যোগাযোগের প্রাণ বা মূল বিষয় হচ্ছে বার্তা। বার্তা ছাড়া যোগাযোগ পসিবল হবে না। ওকে, তাহলে এই তিনটা হচ্ছে যোগাযোগের উপাদান। তারপরে হচ্ছে মাধ্যম। আচ্ছা, এই যে আমি পাঠাবো এটা যে কোনো একটা মাধ্যম হয়ে যাওয়া লাগবে। যেমন আগের কালের মানুষরা কিন্তু চিঠির মাধ্যমে বার্তা প্রেরণ করত। এখন হচ্ছে আমরা টেকনোলজির যুগ, আমরা যখন ফেসবুকের মাধ্যমে মেসেজ দিই, টুইটারে টুইট করি, তো এটা কিন্তু একটা মাধ্যম। তো এই মাধ্যম একটা গুরুত্বপূর্ণ যোগাযোগের উপাদান। তারপর হচ্ছে প্রাপক, মানে যেই তথ্যটা পায় আউটপুট হিসাবে তাকে বলা হয় প্রাপক। এবং প্রাপক যেই তথ্যটা ডিকোড করে বা সেই তথ্যটা যে বুঝতে পারে এটার নাম হচ্ছে ডিকোডিং, বা তিনি নিজের মতো করে যে সাজিয়ে নেন তার তথ্যটা সেটাকে বলা হয় ডিকোডিং। ওকে, তারপর হচ্ছে গ্রহণযোগ্য করে সাজানো। গ্রহণযোগ্য করে সাজানো কি? সংবাদ পাওয়ার পর প্রাপক তা বোঝার চেষ্টা করেন এবং সে নিজের মতো করে কি করে? মেসেজটা ডিকোড করে বা সাজিয়ে নেওয়ার চেষ্টা করে। এটিকে বলা হয় প্রাপক কর্তৃক ডিকোডিং করা। তারপর হচ্ছে ফলাবর্তন। ফলাবর্তনটা কি? আমি একটা মেসেজ রিসিভ করলাম এবং এটার ফলাফল হিসেবে কি আমি আর একটা মেসেজ পাঠাবো, এটার নামই হচ্ছে ফলাবর্তন। অর্থাৎ প্রেরকের বার্তা প্রাপক পেয়েছেন কিনা, অর্থ বুঝেছেন কিনা, প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন কিনা তা জানার জন্য ফলাবর্তন প্রয়োজন। ফলাবর্তনের মাধ্যমে তথ্য অনুধাবন, তথ্য প্রেরণ ও গ্রহণ সম্পর্কে প্রাপকের মনোভাব সম্পর্কে বোঝা যায় এবং নিশ্চিত হওয়া যায়। তো আশা করি তোমরা ক্লিয়ার এই স্লাইডটা সম্পর্কে। চলো আমরা পরবর্তী স্লাইডে মুভ করি। এখন আমরা দেখব যোগাযোগের গুরুত্ব, অর্থাৎ কেন যোগাযোগ গুরুত্বপূর্ণ। যোগাযোগটা কেন গুরুত্বপূর্ণ? প্রথমেই লক্ষ্য অর্জনে সাহায্য করা, অর্থাৎ আমি যে লক্ষ্যে কাজ করছি সেই লক্ষ্যটা আমার মানুষের কাছে পৌঁছাতে হবে। এই পৌঁছানোর কাজটা যোগাযোগ খুব সুন্দর মতো করে থাকে, তাই যোগাযোগ লক্ষ্য অর্জনে সাহায্য করে। তারপর আমার যে পরিকল্পনাটা রয়েছে এটা আমি যদি বিভিন্ন মানুষের কাছে শেয়ার না করি তাহলে কিন্তু আমার পরিকল্পনাটা বাস্তবায়ন হওয়ার চান্সেস খুব কম বা চান্সেস নেই বললেই চলে। তাই এটা পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করে। তারপরে যে জিনিসটা করে সেটা হচ্ছে সমন্বয় সাধন, অর্থাৎ একটা প্রতিষ্ঠানের সমন্বয় সাধন চ্যাপ্টারে আমরা পড়েছি যে বিভিন্ন ব্যক্তি, বিভাগ ও উপবিভাগের মধ্যে একটা কাজের দায়িত্ব ভাগ করে দেওয়া। তাহলে কাজের দায়িত্ব ভাগ করতে গেলে আমার অবশ্যই কি করা লাগবে? বিভিন্ন ব্যক্তি, বিভাগ বা উপবিভাগের সাথে আমার যোগাযোগ করা লাগবে, কন্টিনিউয়াস একটা যোগাযোগ রাখা লাগবে। তো এই যোগাযোগ রাখতে হলে আমার সমন্বয় সাধনটা দরকার।
তারপর হচ্ছে নির্দেশনা। বিভিন্ন উচ্চ পর্যায়ে যারা ব্যবস্থাপক আছে বা যারা নেতৃত্ব স্থানীয় তারা কি করে, তাদের কর্মীদের নির্দেশনা দেয়, এবং এই নির্দেশনাও কিন্তু এক প্রকারের যোগাযোগ। ওকে, তো যোগাযোগ কিন্তু দেখো, যোগাযোগের সাথে কিন্তু এই সমন্বয় সাধন, নির্দেশনা, পরিকল্পনা সব কিছু কিন্তু ইন্টার রিলেটেড। যোগাযোগ ছাড়া কোনো কিছু কিন্তু ঠিকঠাক মতো বাস্তবায়ন হওয়া সম্ভব ছিল না, তাই যোগাযোগটা এত গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই স্লাইডটি। এরপর হচ্ছে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার ভূমিকা। অর্থাৎ বৈজ্ঞানিক ব্যবস্থাপনা কি? বৈজ্ঞানিক ব্যবস্থাপনা হচ্ছে এই ব্যবস্থাপনার যে চক্রটা সেটা তোমার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বারবার ইউজ করো, সেটা হচ্ছে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা। এখন বৈজ্ঞানিক ব্যবস্থাপনায় কি ভূমিকা রাখে যোগাযোগ? বৈজ্ঞানিক ব্যবস্থাপনায় কর্মীদের মানবীয় দিকের প্রতি গুরুত্ব দিয়ে থাকে। যেমন কর্মীরা ঠিকঠাক মতো মোটিভেটেড হচ্ছে কিনা কাজ করার জন্য, তারা ঠিকঠাক মতো কাজ করছে কিনা, বা তাদের কাজের পরিবেশ ঠিক আছে কিনা, তাদের স্বাস্থ্য ঠিক আছে কিনা, বা তাদের চিত্ত বিনোদনের ব্যবস্থা করা হচ্ছে কিনা, খেলাধুলা করা হচ্ছে কিনা, এই সব কিছু কিন্তু যোগাযোগের মাধ্যমে একমাত্র বোঝা সম্ভব। তাদের সাথে যদি আমি যোগাযোগই না করি তাহলে কিন্তু বুঝবো না যে তাদের মেন্টাল কন্ডিশনটা বা তাদের কাজ করার পরিবেশটা কেমন, বা তাদের কোনো অভিযোগ রয়েছে কিনা। তাই এই ক্ষেত্রে আমার অবশ্যই বৈজ্ঞানিক ব্যবস্থাপনায় যোগাযোগটা অত্যন্ত জরুরি। তারপরে যেটা হয় সেটা হচ্ছে কর্মীদের দক্ষতা বৃদ্ধি। অর্থাৎ আমরা যে কর্মীদের প্রশিক্ষণ দিই, প্রশিক্ষণ চ্যাপ্টারে আমরা পড়েছি, অর্থাৎ কর্মী সংস্থান চ্যাপ্টারে আমরা পড়েছি, কর্মীদের যে আমরা প্রশিক্ষণ দিই, প্রশিক্ষণ দিতে গেলে কি করা লাগে? যোগাযোগ করা লাগে। অর্থাৎ একজন তত্ত্বাবধায়ক থাকে, তিনি কিন্তু নির্দেশনা দেন বা তার কর্মীদের সাথে বা তার অধস্তনদের সাথে ক্রমান্বয়ে একটা যোগাযোগ রাখেন। তাই যোগাযোগটা এত গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে যোগাযোগের মাধ্যমে মনোবল বৃদ্ধি পায়। অর্থাৎ আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে রয়েছে তার সাথে সে যদি আমার সাথে যোগাযোগ করে বা সে যদি আমাকে কাছে থেকে সুপারভাইজ করে, তাহলে কিন্তু আমার মনোবলটা আরও বৃদ্ধি পাবে যে না, আমার বস আমাকে ডিরেক্ট করে দিচ্ছে, আমার এই কাজটা পারতেই হবে। তাহলে এটা অবশ্যই আমার মনোবল বৃদ্ধি করে। তারপরে নেতৃত্ব দানও সক্ষম করে গড়ে তোলে। অর্থাৎ আমি যখন কন্টিনিউয়াসলি মানুষদের সাথে যোগাযোগ করতে পারবো, তার মানে কি আমার কমিউনিকেশন স্কিল খুব ভালো এবং আমার মানুষের সাথে কথা বলতে কোনো জড়তা নেই। তো এইটাও কিন্তু এক ধরনের তোমার যোগাযোগ। এই যোগাযোগটা না হলে তো আমি মানুষের সাথে কথা বলতে পারতাম না, আর মানুষের সাথে কথা বলতে না পারলে আমার নেতৃত্বের গুণাবলী কখনোই অর্জন করা সম্ভব ছিল না। তাই যোগাযোগের ভূমিকা এত গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো এই গেল যোগাযোগের গুরুত্ব। এখন আমরা দেখব যোগাযোগের প্রকারভেদ। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যোগাযোগের প্রকারভেদটা, এটাই তোমার মূলত সিকিউতে আসে। তো আমরা যদি আনুষ্ঠানিকতার ভিত্তিতে যোগাযোগকে ভাগ করি তাহলে যোগাযোগ মূলত দুই প্রকার, একটা হচ্ছে আনুষ্ঠানিক যোগাযোগ আর একটা হচ্ছে অনানুষ্ঠানিক যোগাযোগ। তো নাম দুইটা শুনেই বুঝতেছো যে যোগাযোগটা আনুষ্ঠানিক কাজে ব্যবহার করা হয় বা আনুষ্ঠানিকতার ক্ষেত্রে যে যোগাযোগটা করা হয় সেটা হচ্ছে আনুষ্ঠানিক যোগাযোগ, আর যেটা হচ্ছে আনুষ্ঠানিকতার বাইরে যে যোগাযোগটা করা হয় তাকে বলা হয় অনানুষ্ঠানিক যোগাযোগ। তাহলে দেখো, আনুষ্ঠানিক যোগাযোগের মূল উদ্দেশ্য কি? প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জনের জন্য পরিকল্পনা বাস্তবায়ন, যেমন কথোপকথন করা, রিপোর্ট, মেমোরেন্ডাম, বুলেটিন ইত্যাদি হচ্ছে আনুষ্ঠানিক যোগাযোগের মাধ্যম। অর্থাৎ দেখো, আমি যখন আমার কর্মীদের সাথে কন্টিনিউয়াস কথোপকথন করতেছি বা তাদের ফিডব্যাক নিচ্ছি, তখন কিন্তু আনুষ্ঠানিকভাবে তাদের কাজের ফিডব্যাকটা নিচ্ছি। তারপর রিপোর্টও একটা আনুষ্ঠানিক যোগাযোগের মাধ্যম। রিপোর্টের মাধ্যমে আমি একটা ফর্মাল ওয়েতে আমি আমার বসের সাথে যোগাযোগ করছি। তারপর হচ্ছে মেমোরেন্ডাম, বুলেটিন ইত্যাদি সবই কি আনুষ্ঠানিক যোগাযোগের মাধ্যম। তাহলে আনুষ্ঠানিক যোগাযোগ কাকে বলে? প্রতিষ্ঠানের প্রতিষ্ঠিত চ্যানেলের মাধ্যমে এবং অফিসিয়াল নিয়ম অনুযায়ী যে যোগাযোগটা আমরা স্থাপন করি তাকে বলা হয় আনুষ্ঠানিক যোগাযোগ। অর্থাৎ প্রতিষ্ঠানের যে আনুষ্ঠানিকভাবে যে আমরা যোগাযোগটা করা হয় এটা হচ্ছে আনুষ্ঠানিক যোগাযোগ। আর অনানুষ্ঠানিক যোগাযোগ কি? প্রতিষ্ঠিত নিয়মকানুনের বাইরে যে বিভিন্ন পক্ষের মধ্যে যে যোগাযোগটা স্থাপিত হয় তাকে বলা হয় অনানুষ্ঠানিক যোগাযোগ। যেমন আমার কলিগের সাথে, ফর সাপোজ যে আমার যে কলিগ আছে তার সাথে যদি আমি আমার প্রতিষ্ঠানের বাইরেও বিভিন্ন চা বিস্কুট খাই বা একসাথে আড্ডা দিই, তখন কিন্তু আমি প্রাতিষ্ঠানিক কাজে তার সাথে যোগাযোগ করছি না, তখন আমার প্রাতিষ্ঠানিক কাজের বাইরে বিভিন্ন পার্সোনাল বিষয় তার সাথে আমি আলোচনা করছি। তো এই যে যোগাযোগটা এটাকে বলা হয় অনানুষ্ঠানিক যোগাযোগ। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। তারপর আমরা যেটা দেখব প্রতিষ্ঠানের পরিবেশ ভিত্তিক যোগাযোগ। অর্থাৎ
প্রতিষ্ঠানের পরিবেশ ভিত্তিক মানে হচ্ছে প্রতিষ্ঠানের ভিতরে এবং বাইরে যে যোগাযোগটা হয় তাকে হচ্ছে পরিবেশ ভিত্তিক যোগাযোগ বলে, এবং ভিতরে যে যোগাযোগটা হয় তার নাম হচ্ছে অভ্যন্তরীণ যোগাযোগ, আর প্রতিষ্ঠানের বাইরে যে যোগাযোগটা হয় তাকে বলা হয় বাহ্যিক যোগাযোগ। এই অভ্যন্তরীণ যোগাযোগ কি হয়? প্রতিষ্ঠানের ভিতরে বিভিন্ন পক্ষের মধ্যে যে যোগাযোগটা হয় তাকে অভ্যন্তরীণ যোগাযোগ বলে, এবং অভ্যন্তরীণ যোগাযোগ কারা করে? প্রতিষ্ঠানের অভ্যন্তরে কর্মরত যে কর্মকর্তা কর্মচারী রয়েছে তারা নিজেদের মধ্যে যে যোগাযোগটা করে তার নাম হচ্ছে অভ্যন্তরীণ যোগাযোগ। আর বাহ্যিক যোগাযোগটা কি? প্রতিষ্ঠানের বাইরে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে যে যোগাযোগটা সংগঠিত হয় তাকে বলা হয় বাহ্যিক যোগাযোগ। অর্থাৎ তোমরা অ্যাকাউন্টিংয়ে যে পড়েছো দুটি পক্ষ রয়েছে, একটা অভ্যন্তরীণ আর একটা হচ্ছে বাহ্যিক। তাহলে প্রতিষ্ঠানের ভিতরে কারা কারা থাকে? মালিক কর্মচারী, এরা হচ্ছে অভ্যন্তরীণ পক্ষ, এবং তাদের সাথে যে যোগাযোগটা করা হয় তাদেরকে বলা হয় অভ্যন্তরীণ যোগাযোগ। আর প্রতিষ্ঠানের বাইরে যে পক্ষগুলো থাকে যেমন হচ্ছে তোমার পাওনাদার, দেনাদার, সরকার, ব্যাংকার, শেয়ার হোল্ডার, এরা হচ্ছে প্রতিষ্ঠানের বাহ্যিক পক্ষ। তাহলে বাহ্যিক পক্ষের সাথে যে যোগাযোগটা করা হয় তাকে বলা হয় বাহ্যিক যোগাযোগ। খুব ইজি, তাই না? আচ্ছা, এখন আমরা দেখব তথ্য প্রবাহের ভিত্তিতে যোগাযোগ কয় প্রকার। তথ্য প্রবাহের ভিত্তিতে যোগাযোগ মানে হচ্ছে তথ্য প্রবাহটা কি উপর থেকে নিচে আসতেছে নাকি নিচ থেকে উপরে যাচ্ছে। উপর থেকে যদি নিচে আসে তাহলে সেটার নাম হচ্ছে নিম্নগামী যোগাযোগ। অর্থাৎ উপরের স্তরে কর্মকর্তা ক্রমান্বয়ে তার মেসেজটা নিচের স্তরের কর্মীদের যে পৌঁছায় দেয় তাকে বলা হয় নিম্নগামী যোগাযোগ। আর নিম্নের যে স্তরের যে কর্মকর্তা বা কর্মচারী যারা রয়েছে তারা যে উপরের স্তরের ব্যক্তিদের যে মেসেজটা পাঠায় তাকে বলা হয় ঊর্ধ্বগামী যোগাযোগ। অর্থাৎ ধরো মেট্রো রেলে একটা মেসেজ গেল উপরের স্তর থেকে যে আমার আগামী 1 মাসের মধ্যে প্রজেক্টটা কমপ্লিট চাই, তখন হচ্ছে একদম ফিল্ড পর্যায়ের কর্মীরা ওইভাবে কাজ করে। কিন্তু ফিল্ড পর্যায়ের কর্মীরা দেখা গেল যে বলতেছে আমার আরও হাফ মান্থ অর্থাৎ 15 দিনের মতো সময় বেশি লাগবে। তো এই তথ্যটা যখন উপরের স্তরে যাবে সেটাকে বলে ঊর্ধ্বমুখী যোগাযোগ। আর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যখন নিম্নের স্তরের মানুষের বা নিম্ন স্তরের কর্মী বা কর্মচারীদের কাছে তথ্যটি পৌঁছাবে তাকে বলা হয় নিম্নগামী যোগাযোগ। তো আশা করি ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার। তো চলো পরবর্তী স্লাইডে মুভ অন করি। আচ্ছা, এখন আমরা দেখব সমান্তরাল যোগাযোগ। সমান্তরাল যোগাযোগ মানে কি? সমান্তরাল যোগাযোগ মানে কথাটাই শব্দতেই বুঝতে পারতেছো, সমান্তরাল মানে সমান। অর্থাৎ এই যে যোগাযোগটা হয় এই যোগাযোগে দুইজন ব্যক্তির পদ বা পদাবলী আমরা যেটাই বলি না কেন, পদ বা তার যে পজিশন, দুজনের পজিশন সেম থাকে। অর্থাৎ একজন যদি এক্সিকিউটিভ হয় আর একজনও এক্সিকিউটিভই হবে, তাহলে এই দুইটা পজিশন সেম থাকবে। এই ধরনের যোগাযোগকে বলা হয় সমান্তরাল যোগাযোগ। তাহলে দেখো এই যে সমপদে অধিষ্ঠিত এই কথাটা যদি থাকে তাহলে চোখ বন্ধ করে বুঝবা যে এটা হচ্ছে সমান্তরাল যোগাযোগের আওতাধীন। ওকে, আর কৌণিক যোগাযোগ কি? কৌণিক যোগাযোগ হচ্ছে মানে কোনো ঊর্ধ্বমুখীও না নিম্নমুখীও না সমান্তরালও না। ধরো সমান্তরালের সাথে নিম্নমুখী, নিম্নমুখীর সাথে সমান্তরাল, অর্থাৎ মিক্স করা যে যোগাযোগটা ওইটাকে বলা হয় কৌণিক যোগাযোগ। এই যে অর্থাৎ এই কৌণিক যোগাযোগ এমন এক ধরনের যোগাযোগ যেখানে তথ্য প্রবাহ খাড়াখাড়ি বা সমান্তরাল কোনোভাবে না হয়ে আঁকা বাঁকাভাবে হয়ে থাকে। এই জাতীয় যোগাযোগ খুব বেশি ব্যবহৃত হয় না। অর্থাৎ কোন ধরনের যোগাযোগ বেশি ব্যবহৃত হয় না? কৌণিক যোগাযোগ। এটা এমসিকিউতে আসতে পারে, এটা শর্ট নোট করে নিতে পারো, বা তোমাদের যদি মাথায় থাকে তাহলে তো খুবই ভালো। আচ্ছা, এখন আমরা দেখব কার্যভিত্তিক যোগাযোগ কয় প্রকার। অর্থাৎ প্রতিষ্ঠানের বিভিন্ন কাজ রয়েছে, বিভিন্ন বিভাগ রয়েছে, সেই কাজের উপর ভিত্তি করে আমার যোগাযোগটা কয় প্রকার হয় সেটা আমরা দেখে নিব। আচ্ছা, কাজের উপর ভিত্তি করে যোগাযোগটা মূলত 4 প্রকার। একটা হচ্ছে সাংগঠনিক যোগাযোগ, 2 নাম্বারটা হচ্ছে রুটিন যোগাযোগ, 3 নাম্বারটা হচ্ছে বিশেষায়িত বিভাগীয় যোগাযোগ, এবং অ্যাট লাস্ট উন্নয়নমূলক যোগাযোগ। তাহলে চলো দেখে নিই সাংগঠনিক যোগাযোগ কি। সাংগঠনিক যোগাযোগ নামটা শুনে বুঝতেছি এটার সাথে সংগঠন কথাটি রিলেটেড, এবং সংগঠনের মধ্যে কি থাকে? সংগঠনের মধ্যে প্রাতিষ্ঠানিক দলিলপত্র প্রণয়ন, এটার উদ্দেশ্য লক্ষ্য নির্ধারণ, পলিসি প্রণয়ন এবং নির্দেশ প্রদান ও নির্দেশ বাস্তবায়ন। এই সাংগঠনিক প্রয়োজনে যে যোগাযোগটা করা হয়, অর্থাৎ এই এক লাইনে এর সংজ্ঞা দেওয়া আছে। সাংগঠনিক প্রয়োজনে সংগঠিত যোগাযোগই হচ্ছে সাংগঠনিক যোগাযোগ। এটা কবিতার মতো হয়ে গেল, তাই না? আচ্ছা, এরপর হচ্ছে রুটিন যোগাযোগ। রুটিন যোগাযোগ মানে বুঝতেছো রুটিন মানে কি? আমার ডেইলি যে অ্যাক্টিভিটি সেটাই তো রুটিন, তাই না?
তাহলে এই রুটিন যোগাযোগটা হচ্ছে প্রতিষ্ঠান পরিচালনার জন্য প্রতিনিয়ত যেসব তথ্যাদি বিনিময় হয় সেগুলো হচ্ছে রুটিন যোগাযোগ। অর্থাৎ ধরো একটা প্রতিষ্ঠানে প্রতিনিয়ত টেলিফোন করতে হয়, এটা একটা আমার রুটিন যোগাযোগ। প্রতিনিয়ত আমার চিঠি লিখতে হয়, এটা একটা রুটিন যোগাযোগ। প্রতিনিয়ত আমার ফাইল গুছায় রাখতে হয় বা ফাইল আরেকজনের কাছে দিতে হয় বা আমার ঊর্ধ্বতনের কাছে দিতে হয়, এটা একটা রুটিন যোগাযোগ। ওকে, তারপর হচ্ছে বিশেষায়িত বিভাগীয় যোগাযোগ। এটা হচ্ছে প্রতিষ্ঠানে বিভিন্ন বিভাগ আছে, সেই বিভাগগুলোতে যখন তাদের নিজস্ব লিখিত স্মারক, রিপোর্ট ও চিঠিপত্র প্রকাশিত হবে তখন তাকে বলা হয় বিশেষায়িত বিভাগীয় যোগাযোগ। অর্থাৎ বিভাগের মাঝখানে তাদের যেসব চিঠিপত্র রয়েছে, স্মারক আছে, তাদের যে আদান প্রদান করা হয় তাকে বলা হয় বিশেষায়িত বিভাগীয় যোগাযোগ। আশা করি ব্যাপারটা ক্লিয়ার তোমাদের। তারপর হচ্ছে উন্নয়নমূলক যোগাযোগ। উন্নয়নমূলক যোগাযোগ কি? ব্যবসার উন্নতির জন্য যে যোগাযোগগুলো করা হয় তাকে বলা হয় উন্নয়নমূলক যোগাযোগ। অর্থাৎ আমার ব্যবসা প্রতিষ্ঠানের উন্নতির জন্য আমি বিভিন্ন পক্ষের সাথে যে ধরনের যোগাযোগ করে থাকি তাকে বলা হয় উন্নয়নমূলক যোগাযোগ। আশা করি ব্যাপারটা ক্লিয়ার তোমাদের। তো চলো আমরা নেক্সট স্লাইডে মুভ অন করি। এরপর আসি যোগাযোগের কার্যাবলী, অর্থাৎ যোগাযোগ কি কি কাজ করে, যোগাযোগের মূলত রোলটা কি, কেন যোগাযোগ দরকার হয়, গুরুত্ব তো আমরা পড়েছি তাই না। যোগাযোগ ফার্স্ট যে কাজটা করে সেটা হচ্ছে মেসেজটা পৌঁছায় দেয়, অর্থাৎ মেসেজটা জানায় দেয়, এটার নাম হচ্ছে অবহিতকরণ। অর্থাৎ যোগাযোগের প্রথম কাজ কি? লিখিত বা মৌখিকভাবে কার্য সম্পাদনের জন্য বার্তা পৌঁছায় দেওয়া, এটা হচ্ছে যোগাযোগের প্রথম কাজ। আমার বার্তাটা যেন সুন্দর মতো অপরপক্ষ পায় সেটা আমাকে নিশ্চিত করতে হবে, এটা হচ্ছে যোগাযোগের প্রথম কাজ। তারপর হচ্ছে প্ররোচিত করা। এখন আমি বার্তাটা পৌঁছানোর মাধ্যমে কি করতেছি, ধরো আমি একটা মেসেজ পাঠালাম যে তুমি কালকে মাঠে আসবে খেলার জন্য, তাহলে আমি কিন্তু তাকে প্ররোচিত করতেছি যে তুমি কালকে মাঠে আসো। তো যোগাযোগের কারণে অপরপক্ষ কি হচ্ছে? প্ররোচিত হচ্ছে। আচ্ছা, টাং টুইস্টার খেলা যায় এটা দিয়ে। আচ্ছা, তাহলে দেখি আমরা বুকেশ ভাষায় কি বলা আছে, যে যোগাযোগ অবশ্যই অন্যকে প্ররোচিত করে বা অন্যকে প্রভাবিত করে। তোমরা যদি প্ররোচিত বেশি কঠিন মনে হয়, প্রভাবিত করে। তাহলে ব্যবস্থাপকেরা কর্মীদের কার্য সম্পাদনের জন্য কি সেট করে দেয়? একটা টার্গেট সেট করে দেয় এবং সে টার্গেটটা তাদের কাছে এমনভাবে প্রেরণ করা হয় যাতে কর্মীগণ উৎসাহ পায় এবং টার্গেট পূরণ করতে পারে। আমি যখন কর্মীদের একটা টার্গেট সেট করে দিব তখন কর্মীদের কাজের কিন্তু একটা উদ্দীপনা চলে আসবে এবং উদ্দীপনার ফলে তারা কিন্তু এই কাজ করতে আরও আগ্রহী হবে, এটাকে বলে প্ররোচিত করা। তারপর হচ্ছে সমস্যা সমাধান। অর্থাৎ আমার কর্মীরা ধরো আমাকে অভিযোগ দিল যে এই সমস্যাগুলো হয়েছে, তো আমি তাদেরকে মেসেজে এই সমাধান বলে দিলাম, তাহলে কি আমার সমস্যাটার সমাধান আমি যোগাযোগের মাধ্যমে করা পসিবল হচ্ছে। তো যোগাযোগ সমস্যার সমাধান করে এবং শিল্প সম্পর্কের উন্নয়ন করে। অর্থাৎ মালিক এবং কর্মীদের মধ্যে ক্রমান্বয়ে যে যোগাযোগটা হয় এর মাধ্যমে কি হয়? একটা সুন্দর কর্মপরিবেশ তৈরি হয় এবং এই কর্মপরিবেশ কিন্তু শিল্প এবং ব্যবসায়ের ক্রমান্বয়ে উন্নতি সাধন করে। তো এই মূলত তোমার যোগাযোগের কাজ এবং তোমরা বইয়ে আরও পাবে, সবগুলোই ইজি। আমি মেইন যে পয়েন্টগুলো ওইগুলো আমি তোমাদেরকে বলে দিয়েছি, তো তোমাদের পড়তে হবে বাকি পয়েন্টগুলো। আচ্ছা, তো এই টপিক গেল। এখন আমরা দেখব ব্যবসায় তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার, অর্থাৎ ব্যবসার ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি কিভাবে ব্যবহৃত হয়। তাহলে চলো দেখে আসি কি কি সুবিধা আছে আইসিটির। আইসিটি নিয়ন্ত্রিত বিভিন্ন যন্ত্রপাতি আমরা ব্যবহার করি এবং ব্যবহার করার ফলে আমরা কি সুবিধা পাই, সেটা হচ্ছে আমি কম সময়ে বেশি উৎপাদন করতে পারি। তাহলে আমার উৎপাদন খরচও হ্রাস পাচ্ছে, আলাদা করে কর্মীরও দরকার হচ্ছে না এবং আমার কি সময়ও সাশ্রয় হচ্ছে। তাহলে দেখো, কম সময়ে অধিক উৎপাদন করা যায় এবং তাতে উৎপাদন খরচ হ্রাস পায়, এটা একটা সুবিধা। তারপরে মোবাইল ফোনের মাধ্যমে ব্যবসা সম্পর্কিত সব ধরনের যোগাযোগ সম্ভব হয়। এখন তো তোমার ট্রানজাকশন আরও ইজি হয়ে গেছে, এই যে দেখো নগদ, বিকাশ, রকেট, বিভিন্ন যেই ডিজিটাল পেমেন্ট সিস্টেম চালু হয়েছে এর ফলে কিন্তু ব্যবসায় আগের মতো আর ক্যাশ দেওয়া লাগে না বা ক্যাশের যে ঝুঁকিটা ছিল এটা কিন্তু একদম হ্রাস পেয়ে গিয়েছে। তাহলে কি ডিজিটাল পেমেন্ট চালু হওয়ার ফলে ব্যবসায় কিন্তু আরও দ্রুতভাবে তাদের লেনদেন করতে পারছে। তারপরে ব্যবসা সম্পর্কিত লিখিত যোগাযোগ ইমেলের মাধ্যমে দ্রুত করা সম্ভব। আগের যুগে কোনো কিছু হলে যেসব অভিযোগ ছিল, একটা লেটার লেখো বা বিভিন্ন অ্যাপ্লিকেশন লেখো, এখন ওইটা করতে হচ্ছে না, মোবাইলের মাধ্যমে সুন্দর মতো একটা ইমেল পাঠিয়ে দিলেই
এইচআর টিম যারা আছে কোম্পানির, তারা ওই ইমেলটা চেক করে প্রয়োজনীয় ব্যবস্থা দ্রুত গ্রহণ করতে পারে। তো আইসিটি আমাদের লাইফ অনেক ইজি করে দিয়েছে। তারপরে ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে পণ্য সেবার খবর সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া সম্ভব হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে স্বল্প মূল্যে বা বিনামূল্যে পণ্য বা সেবার বিজ্ঞাপন প্রচার করা যায়। এখন কিন্তু ম্যাক্সিমাম যে তোমার ব্যবসাগুলো রয়েছে তারা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি সুইচ করেছে। এখন দেখবে ফেসবুকে তুমি অ্যাডের ঠেলায় দেখবে স্ক্রলই করতে পারতেছো না, বা ইউটিউবে একটা নাটক দেখতেছো দেখবে অ্যাডে ভরে গেছে। তো এটা কেন হচ্ছে? এটা কারণ হচ্ছে মানুষ এখন বাকি যে প্রথাগত যে জায়গাগুলো ছিল বিজ্ঞাপনের সেগুলা বাদ দিয়ে এখন ম্যাক্সিমাম টাইম কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ ব্যবহার করছে বা ইউজ করছে। তাই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম একটা জনপ্রিয় সাইট হয়ে উঠেছে তোমার ব্যবসায়ীদের জন্য। তাই তারা এর মাধ্যমে কিন্তু তাদের প্রোডাক্টটা সেল করতে পারছে এবং তাদের যে বিজ্ঞাপন খরচ ছিল সেটাও কিন্তু কমিয়ে আনা পসিবল হয়েছে। তারপরে ডাটাবেস সফটওয়্যারের মাধ্যমে পণ্যের মজুত, কর্মীদের তথ্যাবলী, গ্রাহকের তথ্যাবলী এবং সঠিক হিসাব সংরক্ষণ করা যায়। অর্থাৎ আমার একটা ডেটাবেস সফটওয়্যারের মাধ্যমে আমি আমার যে পণ্যের মজুদ রয়েছে, তারপরে কত বিক্রি হলো না হলো, এটাতে সব কিছু আমি স্টোর করে রাখতে পারবো এবং প্রয়োজনে তথ্যগুলো খুব দ্রুত খুঁজে বের করা সম্ভব। তারপরে ব্যবসা হিসাবের জন্য এক্সেল ব্যবহার করা যায় এবং এক্সেল আমি আমার হিসাবগুলো খুবই দ্রুত করতে পারবো। তাই ব্যবসায় টেকনোলজি ইউজ করে আসলে ব্যবসায় অনেক এগিয়ে গিয়েছে এবং এটা অবশ্যই তথ্য যোগাযোগ প্রযুক্তির কার্যকর ব্যবহারের মাধ্যমে একমাত্র সম্ভব হয়েছে। আশা করি তোমরা আরও পয়েন্ট লিখতে পারবে, অনেক পয়েন্ট লিখতে পারবে এখানে বানিয়ে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এই ছিল মোটামুটি আমাদের আজকের চ্যাপ্টারের সামারি বা আমাদের কন্টেন্ট। তো এখন একটি সৃজনশীল দেখতে পাচ্ছ, এই সৃজনশীলটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, তো স্ক্রিনশট নিয়ে নিয়েছো তোমরা। এখন ক খ গ ঘ এই প্রত্যেকটা কয়ের জন্য 1 পয়েন্ট, ক্ষয়ের জন্য 2 পয়েন্ট, গয়ের জন্য 3 পয়েন্ট, ঘয়ের জন্য 4 পয়েন্ট করে তোমরা টাইমলি 15 মিনিটে পারবে না, 18 বা 20 মিনিটের মধ্যে লেখার ট্রাই করবে। আমি বারবার বলি তোমাদের যে তোমরা পরীক্ষায় যে সিকিউ আছে এটার উপর বেশি ফোকাস দাও, কারণ এমসিকিউতে তুমি ভালো মার্কস পেলেও দেখা গেল তুমি সিকিউতে যদি 6 বা 7 করে পাও তাহলে কিন্তু আলটিমেটলি তোমার জিপিএ 5টা মিস হয়ে গেছে। তাই আমি তোমাদেরকে বারবার বলি তোমরা সিকিউটা বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করো। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকে চ্যাপ্টার এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।